আশানুরূপেষু। অরুণ, আজ আবার চিঠি লিখতে ইচ্ছে হলো তোকে। আজকের চিঠিতে আমার কথাই অবশ্যই প্রধান অংশ গ্রহণ করবে। এজন্যে ক্ষুব্ধ হবি না তো? কারণ আজকে আমি তোকে জানাবো আমার সমস্যার কথা, আমার বিপ্লবী অন্তর্জগতের কথা। এই চিঠির আরম্ভ এবং শেষ ওর কথাতেই পরিপূর্ণ থাকবে। একবার যখন আদি অন্ত জানতে কৌতূহল প্রকাশ করেছিস, তখন তোর এ চিঠি ধৈর্য ধরে পড়তেই হবে এবং আমার জন্য মতামত আর উপদেশ পাঠাতে হবে। আজকে এই মাত্র তার কথা ভাবছিলুম। ভাবতে ভাবতে ভাবলুম তোকেই ডাকা যাক পরামর্শ এবং সমস্যা সমাধানের জন্যে। কিন্তু তার আগে জিজ্ঞাসা করব, আমার এই প্রেমের ওপর আস্থা ও সহানুভূতি তোর মনের কোণে বাসা বেঁধেছে কি? যদি না বেঁধে থাকে, তবে এই চিঠি পড়া এখানেই বন্ধ করতে পারিস। যদিও তুই একবার আমাকে কৌতূহল জানিয়ে আমার মনের চোরাকুঠুরির দ্বার ইতিমধ্যে ভেঙে দিয়েছিস, তবুও তোকে জিজ্ঞাসা করছি, আমার এই সমস্যার ওপর তোর কিছুমাত্র দরদ জেগেছে কিনা। যদি জেগে থাকে তবে শোন। আমার প্রধান সমস্যা, আমি আজ জানি না ও আমায় ভালোবাসে কিনা। কতদিন আমি ভেবেছি ওর কাছে গিয়ে মুখোমুখি জিজ্ঞাসা করব, এই কথার উত্তর চাইব, কিন্তু সাহস হয়নি। একদিন এগিয়েও ছিলাম, কিন্তু ওর শান্ত চোখের দিকে তাকিয়ে আমার কথা বলবার শক্তি হারিয়ে গেছিল। অসাড়তা লাভ করেছিল চেতনা। ভালো আমায় বাসে কিনা জানি না, তবে সমীহ করে, এটা ভালো রকম জানি। আবার সন্দেহ হয়, হয়তো ও আমায় ভালোবাসে এবং আমিও যে ওকে ভালোবাসি এটাও জানি, কিন্তু যুক্তি দিয়ে অনুভব করি ওর প্রেমহীনতা। বাস্তবিক আমার প্রেমের বেদনা বড় অভিনব। হয়তো আমি যে সিঁড়ি দিয়ে উঠছি, দেখি সেই সিঁড়ি দিয়েই ও নামছে। অবতরণকালীন ওর ক্ষণিক দৃষ্টি আমার চোখের ওপর পড়ে, আমার বুকে স্নিগ্ধ মধুর শিহরণ জাগিয়ে যায়। একটু আনন্দ, কিন্তু পরক্ষণেই বেদনায় মুষড়ে পড়ি। একটি ঘরে অনেক লোক, তার মধ্যে আমি যখন কথা বলি, তখন যদি দেখি ও আমার মুখের দিকে চেয়ে আমারই কথা শুনছে, তাহলে আমার কথা বলবার চাতুর্য বাড়ে আরও বেশি। আমি আনন্দে বিহ্বল হয়ে পড়ি, এমনই ওর প্রতি আমার প্রেম। কিন্তু বড় ব্যথা, বছরখানেক আগে আমার সঙ্গে ওর কথা বলার সুযোগ ঘটেছিল এবং আমিও সে সুযোগ অপব্যয়িত করিনি। অবশ্যই ইতিপূর্বেই ওর চেষ্টায় অস্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা আমাদের করতে হয়েছিল। ঘটনাটা তোকে একবার বলেছি, তবু বলছি আর একবার। একটা সভা মতো করা হলো, তাতে উপস্থিত থাকলো ও। সেই সভায় আমাদের কথা বলতে হলো। প্রথমে সে তো লজ্জায় কথা বলতেই চায় না। শেষ পর্যন্ত জিজ্ঞাসা করলো সিগারেট খাওয়ার অপকারিতা কী। আমি এতক্ষণ উদাস হয়ে, অর্থাৎ ভান করে ওদের কার্যকলাপ লক্ষ্য করছিলাম। এইবার অতি কষ্টে জবাব দিতে থাকলাম, কিন্তু সেদিন আর আলাপ এগোয়নি। এদিকে আমি উপলব্ধি করলাম ওর সঙ্গে কথা বলার অমৃতময়তা। তারপর থেকে ওর সঙ্গে আমার কথা বলার তৃষ্ণা অসীম হয়ে দেখা দিল এবং সে তৃষ্ণা আজও দূরীভূত হয়নি। এর মাসখানেক পরে এলো আর এক সুযোগ। আমাদের বেলেঘাটা এলো কোনো কারণে হয়তো। সারাদিন ও রইল, কিন্তু কোনো কথা বললাম না ওর সঙ্গে। কিন্তু সন্ধ্যার পর এমন এক সময় এলো যখন আমরা দুজনেই একটি ঘরে একা পড়ে গেলাম। দুইজনেই শুনছিলাম রেডিও। রেডিওতে গান হচ্ছিল, প্রিয় আজও নয়, আজও নয়। কিন্তু গানটাকে আমি লক্ষ্য করিনি এবং লক্ষ্য করার মতো মনের অবস্থাও তখন আমার ছিল না।
কারণ আছে, কারণ কাছে, অতি কাছে ও বসেছিল। বোধহয় অন্যদিকে চেয়ে নিবিষ্ট মনে গানই শুনছিল, আর আমি মুগ্ধ হয়ে দেখছিলাম ওকে। অত্যন্ত সুন্দর পোশাক সজ্জিতা ওকে আমার বড় ভালো লাগলো। ভেবে দেখলাম এক ঘরে থেকেও দুজনে কথা না বলা লোকচক্ষে নিতান্ত অশোভন। তাই অনেকক্ষণ ধরে মনে বল সঞ্চয় করে ডাকলুম, কিন্তু গলা দিয়ে অত্যন্ত ক্ষীণ কম্পিত স্বর বেরোলো। ও তা শুনতেও পেল না। এবার বেশ জোর দিয়েই ডাকলুম। ও তা শুনতে পেল, চমকে উঠে আমার দিকে চাইল, এবং আমিও এতক্ষণ ধরে ক্রমাগত মুখস্থ করা কথাটা কোনো রকমে বলে ফেললাম, ইচ্ছে হলে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো। ও মাথা নিচু করলে, কিছুই বললে না। মনে হলো ও যেন রীতিমতো ঘামছে। সেদিন আমার জীবনের শুভ দিন ছিল। প্রাণ ভরে সেদিন ওর কথা পান করেছিলাম। তারও মাসখানেক পরে এসেছিল শেষ শুভ দিন। সেদিন আমাদের কলকাতার প্রায় মাইলখানেক পথ অতিক্রম করতে হয়েছিল। মোটরে করে আমরা উপক্রমণিকার বাড়িতে গিয়েছিলাম। ওর ইচ্ছা ছিল আমার সঙ্গে ও সেদিন উপক্রমণিকার আলাপ করিয়ে দেবে। সৌভাগ্যবশত মোটরটা আমাদের সেখানেই নামিয়ে ফিরে যায়, আর আমরাও ফিরতি পথে দুজনের সঙ্গ অনুভব করলুম। সেদিন নেশা লেগে গিয়েছিল ওর সঙ্গে চলতে, কথা বলতে। মনে করে দেখ, কলকাতার রাজপথে একজন সুন্দরী সুবেশ্যা মেয়ের পাশে পাশে চলা কি কম সৌভাগ্যের কথা? ওর পাশে চলে, ওর এত কাছে থেকে যে আনন্দ সেদিন আমি পেয়েছি, তা আমার বাকি জীবনের পাথেয় হয়ে থাকলো। ও এখন বিমান আক্রমণের ভয়ে চলে গেছে সুদূরে, আর আমি তাই বিরহ বিধুর হয়ে তোকে চিঠি লিখছি আর ভাবছি রবীন্দ্রনাথের দুটো লাইন, কাছে যবে ছিল পাশে হলো না যাওয়া, দূরে যবে গেল তারই লাগিল হাওয়া। আমার দ্বিতীয় সমস্যা আরও ভয়ঙ্কর। যদি আমার আত্মীয়রা জানতে পারে এ কথা, তবে আমার লাঞ্ছনার অবধি থাকবে না। বিশেষত আমার বিশ্বাসঘাতকতায় ও নিশ্চয়ই আমার সংস্পর্শ ত্যাগ করবে। অতএব এখন আমার কি করা কর্তব্য চিঠি পাওয়া মাত্র জানাস। ইতি সুকান্ত ভট্টাচার্য। পুনশ্চ মাকে বলিস, এবার আর তাকে লিখলাম না বটে, কিন্তু শিগগিরই একখানা বৃহৎ লিপি তার সম্মুখে উপনীত হবে, আর তিনি নিশ্চয়ই তার বপু দেখে চমকে যাবেন।